মা, মা, মামা, তুমি এত রাতে এখানে কেন? কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কই, আমার হাসান কিন্তু জীবনেও এভাবে কথা বলে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। আবার কিছু বলতে গিয়েও থেমে যায় হাসান। আসলেই তো, ও তো জীবনেও এমন তুতলে তুতলে কথা বলে না। ঘাবড়ে গিয়ে আজকে এমন হচ্ছে। যদিও হাসান ঘাবড়ালের এভাবে কথা বলে না কখনো। সেন্টার টেবিলের ওপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে ধকধক করে পানি পান করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, তুমি আজকে ঘুমাওনি এখনো? ঘুমোতেই যাচ্ছিলাম কিন্তু কি? রেজওয়ান আহমেদ চুপ করে রইলেন। ওনার চোখমুখ গম্ভীর। হাসানের টেনশন বেড়েই চলেছে। বেচারা, কিছু না করেও ফেঁসে গেল। সব দোষ ওই বাচালের বাচ্চার। মামা, হ্যাঁ, বল, তুমি বলো, কি বলবো? কিসের জন্য এসেছ? রীতা এসেছিল কেন? ফট করে উল্টো ঘুরে দাঁড়ায় হাসান। মামা কি ওদের দুজনের কোনো কথা শোনেনি নাকি শুনেও প্রশ্ন করছে? কি হলো, ওদিকে ঘুরলি কেন? হাসান মামার দিকে ঘুরে দাঁড়ায় আবার। মৃদু স্বরে বলে, রীতা এই বিয়ে করবে না। কোন বিয়ে? যেখান থেকে আজকে দেখতে এসেছিল। তোকে বলেছে? এই বিয়ে না করলে কোথায় করবে? হাসান চুপ করে থাকে। রেজওয়ান আহমেদ বলেন, কথা বলছিস না কেন? বিয়ে করবে না বলেছে, কাকে করবে এটা বলেনি? উপর নিচ মাথা নাড়ায় হাসান। কাকে করবে বলেছে? হাসান হাত তুলে নিজেকেই দেখায়। গম্ভীর স্বরে বলে, আমাকে করবে, ভালোবাসে আমাকে। রেজওয়ান আহমেদ গম্ভীর স্বরে বলেন, তুই করবি? তুমি যদি রাজি থাকো তাহলে। তুই ভালোবাসিস রীতাকে? হাসান চুপ হয়ে থাকে। রেজওয়ান আহমেদ একই কথা পর পর কয়েকবার জিজ্ঞেস করেন। 2 বছর ধরে আঠার মতো লেগে আছে, ভালো না বেশে থাকা যায়? তার মানে তুইও ভালোবাসিস? উপর নিচ মাথা নাড়ায় হাসান। আমার মেয়েকে চর দিয়েছিস কেন? দিয়েছি তো একটা, ওকে আরও 100টা চর দেওয়া উচিত। আর গত 2 বছরে তোমার মেয়ে আমাকে যেই পরিমাণ জ্বালিয়েছে তাতে ওকে উল্টো করে ঝুলিয়ে রাখলেও কম হয়ে যাবে। তুই জ্বলেছিস তাই তো আমার মেয়ে তোকে জ্বালাতে পেরেছে। একদম মেয়ের হয়ে সাফাই গাইবে না। হাজারবার বলেছি ওটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তখন শোনুনি আমার কথা। আসল কথা বলতো বাপ, আমার ভাল্লাগছে না কিন্তু এখন। হাসান অবাক হয়ে বলে, আসল কি কথা বলবো? কোন কথা আসল? রীতা যা বলতে বলে গেছে সেটা বল। হাসান বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মামার মুখের দিকে। অবাক হয়ে বলে, তুমি সব শুনেছ? উপর নিচ মাথা নাড়ান রেজওয়ান আহমেদ। তাহলে তো সব জানোই, আলাদা করে আর বলতে হবে কেন? তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমি বলতে পারবো না। রীতাকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। দিয়ে দাও, তোর কষ্ট হবে না? হাসান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আগের চেয়েও গম্ভীর হয়ে বলে, মামা, হ্যাঁ, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। রেজওয়ান আহমেদ খুশি হয়ে ভাগ্নেকে জড়িয়ে ধরেন। আমি অনেক আগে থেকেই রীতাকে তোর সঙ্গে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুই রাজি হবি কি না বা কেমন রিয়েক্ট করবি এই ভয়ে কিছু বলতে পারছিলাম না। ফোনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। এত রাতে কে কল করছে? কল করে ঘুমের 12টা বাজিয়ে দিল। সোহাকে এক হাতে জড়িয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে ফোন হাতে নেয়। ঘুমোঘুম চোখজোড়া মেলে ফোনের স্ক্রিনে তাকায়। হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল, কি করছিস? মাঝরাতে কল দিয়ে জিজ্ঞেস করছিস কি করছি? ডিস্টার্ব করলাম নাকি, ভাই? আচ্ছা রাখি, পরে কল করব, তুই নিজের কাজ কর। এই অ তা ন, তুই কি মিন করছিস? আমি ঘুমাচ্ছিলাম। কি বলবি বল? বিয়ে? কার? আমার। কার? আরে ভাই, আমার। কার সঙ্গে? বাচালের সঙ্গে। এটা আবার কেমন নাম? ঘুম থেকে উঠত, ভাই। বাচাল কারো নাম হয়? শুনেছিস কখনো? তুইই তো বললি, বাচালের সঙ্গে বিয়ে। রীতার সঙ্গে বিয়ে। হ্যাঁ রে, ভাই, কংগ্রাচুলেশন, ধন্যবাদ। কবে বিয়ে? ঠিক হয়নি এখনো। আচ্ছা এখন রাখি, তুই ঘুমা। সকালে দেখা করে কথা বলবো। আচ্ছা। কল কেটে রেখে দেয় শ্রবণ। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে ঘুম জড়ানো গলায় বলে, কে কল করেছিল? হাসান। ঘুমা এখন। আরও কিছু প্রশ্ন করতে ইচ্ছে করলেও করল না সোহা। পুনরায় শ্রবণের বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে এক হাতে। শ্রবণ নিজেও সোহাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। শোয়ার সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, ঔষধের প্রভাব এখনও আগের মতোই রয়েছে। শ্রবণ সোহাকে ছেড়ে উঠে বসতেই সোহার ঘুম ভেঙে যায়।
মোড়ামুড়ি করে সোহা নিজেও শোয়া থেকে উঠে বসে। আজকে রাতে ঘুম ভালো হয়নি। একটু পর পর ঘুম ভেঙে গিয়েছিল। মাকে নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে আবার ঘাড় সোজা করে বসে রইল। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ডিম লাইট অফ করে মেইন লাইট অন করে, তারপর হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা নিজেও বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ভীষণ মন খারাপ হয়ে আছে। কেমন অস্থির অস্থির লাগছে। বিছানা গুছিয়ে রেখে চুলগুলো আঁচড়ে নেয়। ঘুম না হওয়ার কারণে চোখমুখ ফোলা ফোলা দেখাচ্ছে। শ্রবণ একেবারে গোসল সেরে বেরিয়ে আসে। ওকে আজকে এখনই গোসল করে বেরিয়ে আসতে দেখে সোহা তাকিয়ে থাকে কিছুক্ষণ। জিমে যাবে না আজ? ভাবনা দূরে সরিয়ে রেখে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে দেখে মাজেদা আন্টি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছেন। শ্রবণ আন্টির দিকে তাকিয়ে বলে, আন্টি, এক মগ কফি বানিয়ে দিন আগে। একটু অপেক্ষা করো, দিচ্ছি। শ্রবণ মাথা নেড়ে সোফায় বসে টিভি অন করে। কয়েক মিনিট পরেই কফি বানিয়ে নিয়ে আসেন মাজেদা আন্টি। শ্রবণ কফির মগ হাতে নিয়ে টিভি অফ করে দেয়। সোফা ছেড়ে উঠে রুমে ফিরে আসে। সোহা হাত মুখে ক্রিম লাগাচ্ছে। শ্রবণ কফির মগে চুমুক দিয়ে বলে, রেডি হয়ে নে। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, কোথায় যাব? হসপিটালে যাব ছোট ডাইনিকে দেখার জন্য। সোহা কিছু না বলে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে চেঞ্জ করার জন্য। শ্রবণ দাদার ফোনে কল করে। রিসিভ হতেই সালাম দিয়ে বলে, ডাইনিটার জ্ঞান ফিরেছে? রাতেই ফিরেছে। ডাইনিকে গিয়ে বলো, শ্রবণ চৌধুরী আসছে ওকে স্পেশাল ফিল করানোর জন্য। তুমি হসপিটালে যাবে? হ্যাঁ। তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। সোহাকে নিয়ে যাবে? হ্যাঁ। রাখলাম। শ্রবণের বলতে দেরি হয় কিন্তু কল কাটতে দেরি হয় না। সোহা চেঞ্জ করে বেরিয়ে এসেছে। দ্রুত হিজাব বেঁধে তৈরি হয়ে নেয়। শ্রবণ কফি খাওয়া শেষ করে সোহাকে নিয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, হসপিটালে গিয়ে কাঁদলে তোর খবর আছে। যাবি, দেখবি আবার চুপচাপ চলে আসবি। মাথা নাড়ায় সোহা। হসপিটালে এসে পৌঁছায় শ্রবণের গাড়ি। গাড়ি থেকে নেমে গেটের কাছে এগিয়ে আসতেই সিয়ামের সঙ্গে দেখা হয়। সিয়াম বাইরে বের হচ্ছিল কোনো দরকারে। ভাইকে দেখেই সোহার চোখজোড়া টুইটুম্বর হয়ে গেছে। সিয়াম একবার শ্রবণ তো আবার সোহার মুখের দিকে তাকাচ্ছে। সোহা ধরা গলায় বলে, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো ভাইয়া? শ্রবণ গম্ভীর গলায় বলে, ভালো। সিয়াম বলে, হসপিটালে কিসের জন্য এসেছ? তোমাদের কিছু হয়েছে? সোহা আর বাবু ঠিক আছে? শ্রবণ স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে, আমরা 3 জনই ঠিক আছি। হসপিটালে এসেছি তোর ডাইনি মাকে দেখার জন্য, একটু স্পেশাল ফিল করাতে। সিয়াম চুপ করে থাকে। শ্রবণ সোহাকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ায়। সোহা পেছনে ফিরে ভাইয়ের দিকে তাকায় একবার। ভাইয়ের চেহারা দেখে ভীষণ মায়া হচ্ছে। তৃতীয় তলায় আসতেই তনিমা চৌধুরী আর শাহিন রেজা চৌধুরীর সঙ্গে দেখা হয়। শ্রবণকে দেখেই তনিমা চৌধুরী ভয়ে গুটিয়ে যান। সকাল সকাল এই ছেলে এখানে কেন? শাহিন রেজা চৌধুরী দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ান। বাবাকে দেখেই সোহার অবাধ্য চোখজোড়া থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। ইচ্ছে করছে বাবার বুকে হামলে পড়তে। শ্রবণ শাহিন রেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, অনিমা এখনও আইসিইউতে? হ্যাঁ। সোহার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করো। এখন কি দেখা করতে দেবে? ওকে সমস্যা নেই, চলে যাচ্ছি। দাঁড়াও, আমি দেখছি। দ্রুত করুন। শাহিন রেজা চৌধুরী আইসিইউ এর দিকে এগিয়ে যান। যিনি এখন দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে যদি ম্যানেজ করা যায়। তনিমা চৌধুরী শ্রবণের দিকে তাকাচ্ছেন না। শ্রবণ সোহার হাত ধরে রেখেই 2 কদম তনিমা চৌধুরীর কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তনিমা চৌধুরী চেয়ারের ওপর বসে গুটিয়ে গেছেন। ওই দিন অনিমার জায়গায় তুই রাস্তায় থাকলে এতক্ষণে তোর চল্লিশা খাওয়ানো হয়ে যেত। রাস্তায় বের হলে তুই আর তোর জামাই সাবধানে থাকবি বলা তো যায় না কখন কি হয়ে যায়। তনিমা চৌধুরী তাকান না শ্রবণের দিকে। ওনার এখন আগের চেয়েও বেশি ভয় লাগে শ্রবণকে। শ্রবণ আবার মুখ খুলবে এর মধ্যে তনিমা চৌধুরীর মা এসে দাঁড়ান ওদের কাছে। উনি শ্রবণের দিকে তাকিয়ে রাগী স্বরে বলেন, এই ছেলে, আমার মেয়েকে ধাক্কা দিয়েছ কেন? নিজেকে কি মনে করো তুমি? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে শ্রবণের মুখের দিকে তাকায়। মান সম্মান নিয়ে এখন শ্রবণের সামনে থেকে সরতে পারলে হয়। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, এই নষ্ট বুড়ি,
তোর সাহস হলো কিভাবে আমার সঙ্গে এভাবে কথা বলার? কানসা বরাবর খাবি একটা? সোহা শ্রবণের হাত টেনে আইসিইউ এর দিকে যাওয়ার চেষ্টা করে বলে, ওদিকে চলো, বাইরে থেকে দেখেই চলে যাব। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণ কিছু বলার আগেই সোহার নানি বলেন, এই বেয়াদব ছেলের সঙ্গে কিভাবে থাকিস তুই? আবার নাকি এই বেয়াদবের বাচ্চাও পেয়ে? শ্রবণ ভয়ঙ্কর রকমের রেগে গেছে। হাত বাড়ায় থাবা দিয়ে বুড়ির চুল ধরার জন্য, কিন্তু তার আগেই শাহিন রেজা চৌধুরী শাশুড়িকে টেনে সরিয়ে নেন নিরাপদ দূরত্বে। শাশুড়িকে ঝাড়ি দিয়ে বলেন, পাগল হয়েছেন? কাকে কি বলছেন আপনি? হুঁশ আছে? পাকা চুল আর নরবরে সব দাঁত তুলে দিলে বুঝবেন কার সঙ্গে বড় গলা করে কথা বলেছেন। সুস্থ থাকতে চাইলে মুখ বন্ধ করে রাখুন। তনিমা চৌধুরী মায়ের দিকে তাকিয়ে বলেন, মুখটা কি একটু বন্ধ রাখা যায় না? কেন এত কথা বলতে হবে? সোহা নানির দিকে তাকিয়ে বলে, তোমাদের সমস্যা কি নানু? আমাকে কি ভালো থাকতে দেবে না তোমরা? ওকে না রাগালে তোমাদের ভালো লাগে না? ও শান্ত থাকলে তো আমিও একটু ভালো থাকতে পারি। ওকে কেন বারবার তোমরা রাগিয়ে দাও? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, ফ্ল্যাটে ফিরে চলো, দেখব না কাউকে। যারা আমার স্বামী সন্তানকে মেনে নিতে পারে না তাদের দেখেই বাকি হবে। চলো এখান থেকে। শ্রবণ সোহার নানির দিকে তাকিয়ে বলে, ডাইনি বুড়ি, এটা হসপিটাল বলে তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি। চৌধুরী বাড়িতে যাস শুধু, তোর কোন বাপ আর ভাতার তোকে আমার হাত থেকে বাঁচায় আমিও দেখব। কথাগুলো বলেই সোহার হাত ধরে টেনে নিয়ে আইসিইউ এর সামনে এসে দাঁড়ায়। দরজা ঠেলে সোহাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইল। ওর অগ্নি দৃষ্টি আপাতত বুড়ির উপর স্থির হয়ে আছে। মনে হচ্ছে থাবা দিয়ে বুড়ির জানটাই কেড়ে নেবে। সোহা মায়ের পাশে এসে দাঁড়ায়। অনিমা চৌধুরী চোখ বন্ধ করে আছেন। ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন বোঝা যাচ্ছে না। সোহা মৃদু স্বরে ডাকে, আম্মু। তনিমা চৌধুরী চোখ মেলে তাকান। মেয়েকে দেখে পলকহীন তাকিয়ে রইলেন। সোহা মায়ের ডান হাতটা ধরে বলে, কেমন আছো আম্মু? ভালো। তুই কেমন আছিস? ভালো। কার সঙ্গে আসলি? শ্রবণ আসতে দিল, ও নিজেই নিয়ে এসেছে নিজে থেকেই। শ্রবণ আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। অনিমা চৌধুরী ভেবেছেন এই কথা শুনে সোহা অবাক হবে, কিন্তু ওর মধ্যে তেমন কিছু দেখা গেল না। ওকে স্বাভাবিক দেখে অনিমা চৌধুরীই বরং অবাক হয়েছেন। সোহা স্বাভাবিক গলায় বলে, জানি, বলেছে গতকালই। তুই কিছু বলিসনি ওকে? যদি আমি রে যেতাম? কি বলবো? ওকে কিছু বলার মতো সাহস আছে আমার? ওর সঙ্গে সারা জীবন কিভাবে থাকবি? থাকতে হবে, আমরা ছাড়া কে আছে ওর? পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে হয়তো একদিন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। যদি না হয়, তবুও ওর সঙ্গেই থাকব। ওর সঙ্গে থাকতে থাকতে তুইও পাগল হয়ে গেলি নাকি? সোহা চুপ করে থাকে। ও শ্রবণকে একা ছাড়তে চায় না। মাঝে মধ্যে শ্রবণের উপর অনেক রাগ হয় ওরও। কখনো কখনো তো ইচ্ছে করে শ্রবণের মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দিতে। কিন্তু যখনই শ্রবণের অতীত স্মরণ হয় তখন সব ভুলে যায়, সব রাগ গায়েব হয়ে যায়। শ্রবণ তো কত কিছু সহ্য করে বড় হয়েছে, সেই হিসেবে তো ও কোনো কষ্টই পাচ্ছে না। শ্রবণ এখন আর আগের মতো অত খারাপ আচরণ করে না ওর সঙ্গে। ওর বিশ্বাস শ্রবণ একদিন পুরোপুরি পরিবর্তন হবে। ধৈর্য ধরে থাকবে ও, শ্রবণের হাত ছাড়বে না। দুনিয়ার সবাই শ্রবণের সঙ্গ ছেড়ে দিলেও সোহা ছাড়বে না। নার্সের কথা শুনে সোহা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আসছি আমি। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে ওঠো। যাস না, সোহা। নার্স আর থাকতে দেবে না এখন। আসছি। সোহা দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। অনিমা চৌধুরী পেছনে থেকে তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পথে। এই মেয়ে নিজের ভালো কেন বুঝতে চায় না? রাগের মাথায় ওনাকে তে নিয়েছিল, একটুর জন্য জানে বেঁচে গেছেন। আগামীকাল তো রাগের মাথায় ওকেও রে ফেলতে পারে। সোহা বাইরে বেরিয়ে আসতেই শ্রবণ ওর এক হাত মুঠো করে ধরে। মুখের দিকে তাকিয়ে বলে, জ্ঞান দেয়নি? কিসের জ্ঞান দেবে? আমাকে ছেড়ে দেওয়ার জন্য। দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রবণ সোহার হাত ধরে সামনের দিকে এগিয়ে বলে, তোর ডাইনি মা এমন কিছু বলেনি, এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? সোহা মিনমিন করে বলে, সত্যিই বলেনি। আর একবার মিথ্যে বলবি তো কানসা বরাবর লাগিয়ে দেব একটা, তারপর ওই কান দিয়ে বাকি জীবনে ডাইনির কোনো কথা শুনতে পাবি না আর। সোহা চুপ করে থাকে। ও মিথ্যে বললে শ্রবণ কিভাবে যেন বুঝতে পেরে যায়। কখনো কখনো কিছু না বললেও ওর মনের কথা বুঝতে পেরে যায়।
তিনজনের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, এই বড় ডাইনি সাবধান, আর ডাইনি বুড়ি তুই শুধু চৌধুরী বাড়িতে যাস। শাহিন রেজা চৌধুরী দ্রুত পায়ে দুজনের দিকে এগিয়ে বলেন, তোমরা চলে যাবে এখনই? আপনার কি মনে হচ্ছে এখানে থাকার জন্য এসেছি আমরা? সোহার সঙ্গে একটু কথা বলতে দেবে? কুবুদ্ধি দেওয়ার জন্য? না না, বাড়ি থেকে আসার পর তো আর ওর সঙ্গে কথা বলতে পারিনি আমি। তুমি রেগে যাবে ভেবে ডিস্টার্ব করি না তোমাদের। আজ যখন এসেছ তখন একটু কথা বলতাম। নিচে চলুন। শ্রবণ আবার হাঁটা শুরু করে সোহাকে নিয়ে। ওদের দুজনের পেছনে পেছনে শাহিন রেজা চৌধুরীও হাঁটেন। এতগুলো দিন ধরে সোহার সঙ্গে কথা বলতে না পারলেও বাবার কাছ থেকে রোজ সোহার খোঁজ খবর নেন, শ্রবণের খোঁজ খবরও নেন। শ্রবণ যেহেতু নিষেধ করে দিয়েছে তাই সামাদ চৌধুরী সোহার নাম্বার কাউকে দেননি বা কেউ সোহার সঙ্গে কথা বলতে চাইলেও বলিয়ে দেন না। নিচে নেমে এসে একপাশে দাঁড়ায় তিনজন। শ্রবণ সোহার হাত ছেড়ে দিয়ে বলে, 5 মিনিট সময়। সোহা মাথা নেড়ে শ্রবণের পাশ থেকে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শাহিন রেজা চৌধুরী দ্রুত মেয়েকে বুকে টেনে নেন। কত আদরের মেয়ে ওনার, কোনোদিন ফুলের টোকা লাগতে দেননি, কাজ ছাড়া করেননি। সেই মেয়েকে কতদিন পর সামনে থেকে দেখলেন, ছুলেন। এই দুনিয়া বরাবর শুধু ভালো মানুষদেরই কষ্ট দেয়। ভালো থাকে সব বেইমান স্বার্থপর মানুষগুলো। সোহা কাঁদতে কাঁদতে আব্বু আব্বু বলে ডাকছে শুধু, আর কোনো কথা বলতে পারছে না। শাহিন রেজা চৌধুরীও কোনো কথা বলতে পারছেন না। ওনার গলা ভারী হয়ে গেছে, চোখ দুটো পানিতে টুইটুম্বর গড়িয়েও পড়েছে কয়েক ফোঁটা। 5 মিনিট পেরিয়ে গেছে, শাহিন রেজা চৌধুরী মেয়ের সঙ্গে একটা কথাও বলতে পারেননি। মেয়েকে জড়িয়ে ধরে শুধু অন্তর ঠান্ডা করছেন। আবার কবে মেয়েকে দেখতে পাবেন ছুতে পাবেন জানা নেই। শ্রবণ কর্কশ গলায় বলে, সোহা এদিকে আয়। সোহা বাবাকে ছেড়ে দেয়, মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আসছি আব্বু, ভালো থেকো, আম্মুর খেয়াল রেখো, আমাদের জন্য দোয়া করো। শাহিন রেজা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে জড়ানো গলায় বলেন, দোয়া করি, ভালো থাক তোরা। স্বামী সন্তান নিয়ে সুন্দর সুখের সংসার হোক তোর, কোনো দুঃখ কষ্ট তোদের স্পর্শ না করুক। যেখানেই থাকিস ভালো থাকিস, আমার দোয়া সবসময় তোদের সঙ্গে আছে। শ্রবণ সোহার হাত ধরে বলে, চল। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় আবার। ভালো থেকো আব্বু, তোরাও ভালো থাকিস সারা জীবন। শ্রবণ সোহাকে নিয়ে নিজের গাড়ির কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে সোহাকে বসিয়ে দিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। সোহার কান্না বেড়ে গেছে আগের চেয়েও। জানালা দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। শাহিন রেজা চৌধুরীও তাকিয়ে আছেন গাড়ির দিকে। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। দ্রুত চোখ মুখ মুছে নেয় কিন্তু সঙ্গে সঙ্গেই আবার চোখজোড়া ঝাপসা হয়ে গাল ভিজে গেছে। কান্না বন্ধ কর, কি বলেছিলাম তোকে? সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারে না। ওড়না দিয়ে মুখ ঢেকে হুহু করে কাঁদতে থাকে। কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। এত কষ্ট হচ্ছে বুকের ভেতর যা দমিয়ে রাখতে পারছে না সোহা। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে সোহার পাশের দরজা খুলে দেয়। ঝুঁকে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। এই তাকা আমার দিকে। সোহা মুখ তুলে তাকায়। কাঁদতে নিষেধ করেছি না, কাঁদছিস কেন? কান্না বন্ধ কর, আব্বুর কাছে যাব। মা বো এক চর। একটুও না, ওরা সবাই বিষাক্ত। আব্বু তো আম্মু বা বড় আব্বুর মতো না। কে কার মতো আর কার মতো না আমি খুব ভালো করেই জানি। খিদে পেয়েছে আমার, বেশি কথা বলতে পারবো না। সিট বেল্ট লাগিয়ে দেয় শ্রবণ নিজেই। টিস্যু পেপার দিয়ে চোখমুখ মুছিয়ে দেয়। গালে হাত রেখে চাপা রাগী স্বরে বলে, আর একবারও যেন কান্নার আওয়াজ আমার কানে না পৌঁছায়। কাদের জন্য কাঁদছিস তুই? ওই স্বার্থপর মানুষদের জন্য, যারা নিজেদের ছাড়া কাউকে চিনে না তাদের জন্য। শ্রবণ সোহাকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। মাজেদা আন্টি সোফায় বসে চা খাচ্ছিলেন। ওদের দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, হুট করে কোথায় গিয়েছিলে তোমরা? হসপিটালে কেন? সোহার কিছু হয়েছে? না আন্টি, সোহার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই দেখতে গিয়েছিলাম। ওহ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রাস্তায় দাঁড়িয়ে ছিল, গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। এখন কেমন আছেন? কই মাছের জান তো তাই ভালোই আছে। মাজেদা আন্টি সোহার মুখের দিকে তাকান। চেহারা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। সোহার জন্য ওনার ভীষণ মায়া হয়। সোহা রুমের দিকে এগিয়ে যায় শ্রবণকে রেখেই।
শ্রবণ সোহার পেছনে পেছনে রুমের দিকে এগিয়ে যায়। মাজেদা আন্টি ওদের দুজনের যাওয়ার পথে তাকিয়ে সোফায় বসেন আবার। সোহা হিজাব খুলে হাতমুখ শোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ড্রেস চেঞ্জ করে সোহার বের হওয়ার অপেক্ষা করে। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করে। হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সোহা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে সোহার জন্য প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বিছানার উপর প্লেট রেখে গম্ভীর গলায় বলে, নাস্তা কর। সোহা দ্রুত চোখমুখ মুছে দরজার দিকে পা বাড়ায়। শ্রবণ আগের মতোই গাম্ভীর্য ভাব বজায় রেখে বলে, নাস্তা এখানে। সোহা বুঝতে না পেরে শ্রবণের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে সোহার চেহারার বেহাল দশা। শ্রবণের মেজাজ গরম হয়। ধমক দিয়ে বলে, এখনো কিসের এত কান্না? নাস্তা করতে বলেছি, নাস্তা কর। বিছানার উপর নাস্তার প্লেট দেখে বিছানায় বসে নাস্তার প্লেট হাতে তুলে নেয় সোহা। ঢোক গিলে কান্না জড়ানো গলায় বলে, তুমি খাবে না? তুই আগে খা, আমি পরে খাব। সোহা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করে। ডিম গিলার সঙ্গে সঙ্গে কান্নাও গিলে খেতে থাকে। খাবার গলা দিয়ে নামতে চাইছে না। চোখের পানি মুছতে মুছতে খাওয়া চালিয়ে যায়। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় আবার। হাসানের ঘুম ভাঙে 12টার পর। ঘুমিয়েছিল ফজরের পর, তাই এত দেরি ঘুম থেকে উঠতে। বিছানা ছেড়ে নেমে হেলেদুলে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল করে ফ্রেশ হয়ে এসে ট্রাউজার টি শার্ট পরে রুম থেকে বের হয়। নিচে নেমে আসতেই মামা মামি, নানি আর রিতার সঙ্গে দেখা হয়। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে মামির দিকে তাকিয়ে বলে, মামি, খিদে পেয়েছে, চলো খেতে দিচ্ছি। হাসানের নানি বলেন, হাসান, কি শুনলাম? হাসান ডাইনিং রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। নানির কথা শুনে পেছনে ফিরে তাকিয়ে বলে, কি শুনলে? রেজওয়ান আহমেদ মায়ের দিকে তাকিয়ে বলেন, মা, ওকে খেয়ে আসতে দাও আগে। হাসান, যা খেয়ে আয়। রিতার দিকে আবার চোখ পড়তেই রিতা কপাল ভ্রু নাচায়। হাসান চোয়াল শক্ত করে রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে ডাইনিং রুমের দিকে আগায় আবার। রিতা পেছনে থেকে তাকিয়ে মিটি মিটি হাসে। ওর যে কি আনন্দ হচ্ছে সকাল থেকে তা কোনো শব্দে প্রকাশ করতে পারবে না। রিমা বেগম হাসানের জন্য ভাত বেড়েছেন। দুপুর তো হয়েই গেছে, এখন আর কি নাস্তা খাবে? একটু আগেই রান্না শেষ হয়েছে, তাই গরম গরম ভাতই খেতে দিলেন। হাসান হাত ধুতে ধুতে মামির দিকে তাকিয়ে বলে, এভাবে কি দেখছ? কিছু না, তুমি খাও। তুমিও খাও। পরে খাবো, তুমি খাও এখন। হাসান খাওয়া শুরু করে। রিমা বেগম তাকিয়ে আছেন ওর দিকেই। হাসান খাওয়ার ফাঁকে ফাঁকে মামির দিকে তাকাচ্ছে, তবে মুখে কিছু বলছে না। ও খেতে বসলে বা রিমা বেগমের কাছে থাকলে বেশিরভাগ সময় রিমা বেগম ওর দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে প্রতিবার একই উত্তর দেন, কিছু না। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে ফিরে আসে হাসান। রিমা বেগম টেবিল গুছিয়ে রেখে নিজেও ড্রয়িং রুমে উপস্থিত হন। রেজওয়ান আহমেদ নিজের পাশে জায়গা দেখিয়ে দেন হাসানকে বসার জন্য। হাসান চুপচাপ মামার পাশে বসে। হাসানের নানি হোসনে আরা বেগম বলেন, নাতি, তুমি নাকি বিয়া করবা? হাসান নানির দিকে তাকায়। চোখমুখ গম্ভীর করে বলে, করলে সমস্যা? এতকাল তো বললে জীবনে বিয়াই করবে না, আর আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি তোমার বিয়া। হাসান চুপ করে রইল। খুব ভালো করেই বুঝতে পারছে নানি ওকে ইচ্ছে করে খোঁচাচ্ছে। ওর পেছনে লাগা ছাড়া এই বুড়ির কোনো কাজ নেই। রেজওয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো। এই বিয়েতে তো আমরা সবাই রাজি, কারো অমত নেই। এখন তুই আমাদের সঙ্গে আছিস তাই বলে তো আমরা তোর বাবার অনুমতি ছাড়া তোর জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। তুই হাফিজের ছেলে, হাফিজেরও তো একটা মতামতের ব্যাপার আছে। মামার কথা শুনে ছ্যাতো করে ওঠে হাসান। গলার স্বর পরিবর্তন হয়। কিছুটা রুক্ষ স্বরে বলে, কিসের অনুমতি? কার অনুমতি? তার কোনো মতামতের প্রয়োজন নেই। আমার জীবন আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সিদ্ধান্তের প্রয়োজন নেই আমার। এত রাগ করলে চলে? তুই হাফিজের ছেলে, তার ছেলের বিয়েতে সে মতামত দেবে না? হাফিজ এই বিয়েতে রাজি কি না সেটাও তো জানতে হবে। কোনো কিছু জানতে হবে না। সে বিয়ে করেছে আমাকে বলেছে, আমার মতামত নিয়েছিল। হাসান, হাফিজ তোর বাবা হয়। সো হোয়াট? এই বিয়েতে রিতা রাজি, তোমরা রাজি, আমি রাজি, তাহলে ডাকো কাজী বিয়ে করে ফেলি। হাফিজের সঙ্গে একটাবার কথা বল। জীবনেও না। বলতে বলতে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় হাসান।
ধ্রুপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পেছনে থেকে চারজোড়া চোখ ওর যাওয়ার পথে তাকিয়ে আছে। রেজওয়ান আহমেদ দীর্ঘশ্বাস ফেলেন। এই ছেলে বাবার নাম শুনলেই কেমন ছ্যাতো করে ওঠে। বাবার সম্পর্কে কিছু শুনতেই চায় না। হাসানের জন্ম ইংল্যান্ডে। জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা মায়ের সঙ্গে সুখেই দিন কাটছিল ওর। প্রায় ১৩ বছর আগে একটা অ্যাক্সিডেন্টে হাসানের মামা রা যান। মাকে হারিয়ে বাবার উপর নির্ভর হয়ে পড়ে হাসান। বাবাকে ছাড়া ওর চলেই না। খেতে, ঘুমোতে, স্কুলে যেতে সব জায়গায় বাবাকেই চাই। এমনিতেও মায়ের চেয়ে বেশি বাবা ভক্ত ছিল ছোটবেলা থেকেই। বাড়ি, অফিস আর হাসানকে সামলাতে গিয়ে হিমশিম খেতেন হাসানের বাবা হাফিজ আহমদ। অতঃপর স্ত্রীর মৃত্যুর ৬ মাস পর দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি হাসান। ওর মায়ের জায়গায় অন্য কেউ এটা মেনেই নিতে পারছিল না। দ্বিতীয় বউ পাওয়ার পর ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে হাফিজ আহমদের। হাসানও অভিমানে বাবার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে। পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছুতেই অনীহা তৈরি হয়। সারাক্ষণ নিজের রুমে পড়ে থাকত মন-মরা হয়ে। আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে। হাফিজ আহমদ চাইলেও তখন আর ছেলের সঙ্গে আগের মতো মিশতে পারছিলেন না। মূলত হাসান নিজেই মিশছিল না বাবার সঙ্গে। হাফিজ আহমদ হাসানের সঙ্গে কথা বলতে আসলেও হাসান বাবাকে ইগনোর করত। বাংলাদেশ থেকে হাসানের অবস্থার কথা জানতে পেরে ওর দাদা বাড়ি আর নানার বাড়ি, দুই বাড়ির মানুষই ওকে বাংলাদেশে পাঠাতে বলে। ১২ বছর আগে হাসানকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হাফিজ আহমদ। ওনার দ্বিতীয় স্ত্রী বাংলাদেশে আসেনি ওনাদের সঙ্গে। হাফিজ আহমদ ১ সপ্তাহের মতন থেকে হাসানকে রেখে আবার ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। সেই যে ফিরে গেছেন তারপর আর ফেরেননি বাংলাদেশে। হাসান দাদার বাড়িতে না থেকে নানার বাড়িতেই আছে। দাদার বাড়ির মানুষের ব্যবহার ওর পছন্দ নয়, তাই কখনো যায়ও না সেখানে। হাসানের হাই স্কুল শেষ হওয়ার পর হাফিজ আহমদ ছেলেকে ইংল্যান্ডে ফিরতে বলেছিলেন, অনেকবার হাসান রাজি হয়নি। হাসান বেশ কয়েকবার বাবাকে বলেছিল বাংলাদেশে আসার জন্য, কিন্তু হাফিজ আহমদ সময় বের করে আর আসতে পারেননি। ইন্টারমিডিয়েট শেষ করার পরেও অনেকবার বলেছিলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য, হাসান যায়নি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আস্তে আস্তে বাবার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দেয় হাসান। গত ৩ বছরে বাবার সঙ্গে একটা কথাও বলেনি আর। ওর প্রত্যেক মাসের খরচ পাঠিয়ে দেন হাফিজ আহমদ। আগে রেজওয়ান আহমেদের কাছে দিতেন, গত কয়েক বছর ধরে ছেলের অ্যাকাউন্টেই পাঠিয়ে দেন মাসের শুরুতেই। হাফিজ আহমদের কাছ থেকে টাকা নিতে চাইতেন না রেজওয়ান আহমেদ, হাফিজ আহমদ জোর করেই পাঠিয়ে দিতেন তবুও। রেজওয়ান আহমেদ হাফিজ আহমদের ফোনে কল করেন। বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। রিসিভ করে ওপাশ থেকে হাফিজ আহমদ সালাম দিয়ে বলেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি। হ্যাঁ বলুন। রেজওয়ান আহমেদ ইতস্তত করে বলেন, হাসান বিয়ে করতে চাইছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো এটা। হাসান রিতাকে বিয়ে করতে চাইছে। এখন তোমার মতামত কি? হাফিজ আহমদ কিছুক্ষণ ঝিম ধরে থাকার পর বলেন, হাসান যদি রিতাকে বিয়ে করতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। ওর জীবন, তাই সিদ্ধান্ত ওর। ও যাকে নিয়ে সংসার করতে চায় করবে। যদি রিতাকে বিয়ে করতে চায় তবে করিয়ে দিন। তুমি মতো দিচ্ছ এই বিয়েতে? হ্যাঁ। ছেলের বিয়েতে তুমি আসবে না? সময় হবে না। হাসান কোথায়? রুমে চলে গেছে। তুমি একটাবার আসো, সামনে থেকে দেখলে আর রেগে থাকতে পারবে না। তুমি আসো না বলেই হয়তো আরও বেশি রেগে আছে। হাফিজ আহমদ চুপ করে রইলেন। যা বোঝার বুঝে যান রেজওয়ান আহমেদ। হাসান তৈরি হয়ে নিচে নেমে এসেছে। রেজওয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, হাসান, হাফিজের সঙ্গে একটাবার কথা বল। হাসান কিছুটা রাগী গলায় বলে, কোনো হাফিজকে চিনি না আমি। এখনও এত রেগে থাকবি? তোকে তো যেতেই বলেছে কতবার, তুইই তো যাসনি। কোথায় যাব? কার কাছে যাব? আমার জন্য তার কাছে সময় আছে? সে তো দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত, আমার জন্য তার কাছে সময় কোথায়? সময় বের করে আমাকে বাংলাদেশে রেখে যেতে পেরেছে, তাহলে সময় বের করে নিয়ে যেতে পারল না কেন? আমি একা এসেছিলাম, তাহলে একা কেন যাব? ১২ বছর হয়ে গেছে বাংলাদেশে আছি, ১২ বছরে কি তার একটু সময় হয়নি আমাকে দেখতে আসার? এসব আগলা দরদ দেখাতে নিষেধ করো, বিরক্ত লাগে। জোরে জোরে কথাগুলো বলেই আবারও ধূপধাপ পা ফেলে বাইরের দিকে এগিয়ে যায়। ওর গলার স্বর ভারী হয়ে উঠেছিল। হাফিজ আহমদ ছেলের সব কথাই শুনেছেন। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে আছেন।